हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 8। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 7 এ কিংস টেল এই স্টোরিটার পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এর পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা এই গল্পটা সম্বন্ধে কি পড়েছি একবার চলো মনে করে নিই। এ কিংস টেল মানে একটি রাজার গল্প। এখানে বলা হচ্ছে ব্রিটেনে একজন শান্তিপ্রিয় রাজা ছিল। কোনো এক সময় ব্রিটেনে এক শান্তিপ্রিয় রাজা ছিল যার নাম ছিল উথার পেন্ডাগ্রন এবং তার রানী ছিল লেডি ইগ্রেন। এবং তাদের বিবাহের পরে তাদের একটি পুত্র সন্তান জন্মায় এবং সেই পুত্র সন্তানের জন্মাবার কিছুদিনের মধ্যেই রাজা এবং রানী দুজনই মারা যান। তখন ব্রিটেনের সিংহাসনে কে বসবে সেই নিয়ে সমস্ত ব্যারন্সদের মধ্যে, জমিদারদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এর মতো অবস্থায় রাজার দুজন পরামর্শদাতা মার্লিন এবং স্যার উলফিয়াস কি করলো, ওই বাচ্চাটিকে রাজার একজন বিশ্বস্ত প্রজা যার নাম স্যার হেক্টর তার কাছে রেখে এলো বড় করার জন্য। এটা আমরা পার্ট 1-এ পড়েছিলাম। এরপর চলো শুরু করি পার্ট 2টা। দেখো পেজ নাম্বার 62, পার্ট 2। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. বলা হচ্ছে যে ইন দ্য হোম অফ স্যার হেক্টর, অর্থাৎ স্যার হেক্টরের বাড়িতে। স্যার হেক্টরের কাছে তো রেখে এসেছিল উলফিয়াস এবং মার্লিন মিলে। তো সেই স্যার হেক্টরের বাড়িতে আর্থার হু ওয়াজ আর্থার কে ছিল? দ্য সন অফ দ্য লেট কিং, অর্থাৎ মৃত রাজার পুত্র। তারা যখন বাচ্চাটিকে দিয়ে আসে স্যার হেক্টরের কাছে, তারা তখন মনে আছে নিশ্চয়ই তোমাদের যে স্যার উলফিয়াস সেড কি বলেছিল, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, অর্থাৎ ছেলেটিকে আর্থার বলে ডাকা হবে, অর্থাৎ ছেলেটির নাম হবে আর্থার। তারাই এটা বলেছিল এবং সেই মতো তার নাম হয়েছে আর্থার। এই আর্থার মানে রাজার পুত্র, মৃত রাজার পুত্র আর্থার স্যার হেক্টরের বাড়িতে বড় হচ্ছিল। ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড মানে কি? বাল্যকাল। সে তার বাল্যকাল কাটাচ্ছিল বা অতিক্রান্ত করছিল ইন হ্যাপিনেস মানে সুখ, অ্যান্ড সেফটি মানে নিরাপত্তা, অর্থাৎ সুখে এবং নিরাপত্তায় তার বাল্যকাল অতিবাহিত করছিল আর্থার। As he grew older, he became gentle, strong, handsome, and good, like his father, উথার পেন্ডাগ্রন। অ্যাজ হি গ্রিউ ওল্ডার অর্থাৎ যখন সে বড় হলো, সে হয়ে উঠল জেন্টেল মানে নম্র বা ভদ্র, স্ট্রং মানে শক্তিশালী, হ্যান্ডসাম মানে সুপুরুষ, সুদর্শন, অ্যান্ড গুড মানে ভালো, লাইক এখানে লাইক মানে মতো, হিজ ফাদার উথার পেন্ডাগ্রন তার বাবা উথার পেন্ডাগ্রনের মতোই। অর্থাৎ এই যে ছেলেটি যার নাম আর্থার, তার বাবার নাম কি ছিল? উথার পেন্ডাগ্রন। তার বাবাও একজন বিনয়ী, নম্র, ভদ্র রাজা ছিলেন, আমরা আগে পড়েছি। তো সে তার বাবার মতোই শক্তিশালী, নম্র, ভদ্র, সুপুরুষ একজন ভালো মানুষ তৈরি হলো। 18 years passed, 18 বছর কেটে গেল। অর্থাৎ এইভাবে বড় হচ্ছে, এইভাবে 18টা বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি। বলছে ব্রিটেন ওয়াজ টর্ন মানে ছিন্ন বিচ্ছিন্ন। ব্রিটেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠেছিল কিসে? বাই বিটার রিভালরি। বিটার মানে এখানে তীব্র, রিভালরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠেছিল। None of the fighting barons had managed to become the king. None of the fighting barons অর্থাৎ এই ফাইটিং মানে যে যুদ্ধ করছে সেই সমস্ত ব্যারন্স মানে অভিজাত। তাহলে আমরা আগেই দেখেছি যে ব্যারন্সরা কেন লড়াই করছিল? হোয়াই ওয়ার দে ফাইটিং অ্যামং দেমসেলভস, তারা কেন নিজেদের মধ্যে লড়াই করছিল? দে আর ফাইটিং অ্যামং দেমসেলভস টু বিকাম দ্য কিং অফ ব্রিটেন, তারা ব্রিটেনের রাজা হবে বলে নিজেদের মধ্যে লড়াই করছিল। বাট নান অফ দেম সাকসিডেড, কিন্তু কেউই সফল হলো না। এই যে বলছে নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, এই যুদ্ধরত অভিজাতদের মধ্যে কেউই হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, অর্থাৎ রাজা হতে পারল না। দ্য পিপল longed for the old days of peace and prosperity under
উথার পেন্ডাগন। দ্য পিউপিল লং মানে কি উইস্ট, ইচ্ছা প্রকাশ করত, ফর দ্য ওল্ড ডেজ মানে পুরনো দিন, অফ পিস মানে শান্তি, অ্যান্ড প্রসপারিটি মানে সমৃদ্ধি, আন্ডার উথার পেন্ডাগন। উথার পেন্ডাগনের আমলের সেই সুখ শান্তির যে দিনগুলো সেটাই তারা কামনা করতে লাগলো, যে এরকমই যদি হতো আবার দিনগুলো, যে রাজা উথার পেন্ডাগন যখন বেঁচে ছিলেন তখন যেভাবে সুখে শান্তিতে আমরা থাকতাম, এখনও যদি আমরা সেভাবেই থাকতে পারতাম। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি, একটা উৎসবের সময়। তাহলে হুইচ টাইম ইজ কল্ড এ টাইম অফ ফেস্টিভিটি, কোন সময়টাকে উৎসবের সময় বলা হচ্ছে? দ্য টাইম অফ ক্রিসমাস ইজ কল্ড এ টাইম অফ ফেস্টিভিটি, অর্থাৎ ক্রিসমাসের সময়টাকেই উৎসবের সময় ফেস্টিভিটি টাইম বলা হচ্ছে। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল আর হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন, এই যে একটা ফেস্টিভিটি টাইম ছিল, কিন্তু কি হয়েছিল সেটা সত্ত্বেও অল অ্যারাউন্ড ব্রিটেন মানে ব্রিটেনের সর্বত্র পিপল আর হাংরি, লোকেরা ছিল হাংরি মানে কি ক্ষুধার্ত, কোল্ড মানে শীতার্ত মানে শীতে জর্জরিত, অ্যান্ড ফ্রাইটেন মানে ভীত, অর্থাৎ তারা ক্ষুধার্ত ছিল, তাদের শীত ছিল, অর্থাৎ তেমন বাসস্থান ছিল না, অ্যান্ড ফ্রাইটেন মানে ভীত। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট শোড। ওয়ান ডে একদিন, ইন এ চার্চইয়ার্ড মানে কবরস্থান, একটা কবরস্থানের মধ্যে পিপল ফাউন্ড লোকেরা দেখলো এ লার্জ স্টোন একটা বড় পাথর, অন হুইচ যেটার ওপর ওয়াজ ফিক্সড স্থির ছিল, বা আটকানো ছিল, এ ম্যাগনিফিসেন্ট সোড, ম্যাগনিফিসেন্ট মানে কি চমৎকার, ঝকঝকে চকচকে, সোড মানে তরবারি, অর্থাৎ একটা চার্চইয়ার্ডের মধ্যে, একটা কবরস্থানের মধ্যে লোকেরা একটা বড় পাথর দেখতে পেল যার উপর একটা চমৎকার তরবারি আটকানো ছিল। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, whoever pulls out this sword by right of birth, the King of England। বলছে ওই যে আপন দ্য স্টোন অর্থাৎ পাথরের ওপর, ইন গোল্ড লেটার্স অর্থাৎ সোনার অক্ষরে, স্বর্ণাক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড কি ছিল, বর্ণিত ছিল, কি ছিল, whoever pulls out this sword, যে এই তরবারিটা বের করে আনতে পারবে, বাই রাইট অফ বার্থ মানে জন্মসূত্রে, রাইট অফ বার্থ মানে জন্মসূত্রে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে জন্মসূত্রে এই ইংল্যান্ডের রাজা। তখন তো ইংল্যান্ডের রাজা হবার জন্য সবাই নিজেদের মধ্যে লড়াই করছে, কিন্তু ওই পাথরের ওপর একটা তরবারি ছিল আটকানো, এবং তার তলায় স্বর্ণাক্ষরে জল করছে লেখা ছিল যে যে এই তরবারিটাকে টেনে তুলতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। Immediately the eager barons who longed to become the king jostled among themselves। বলছে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, দ্য ইগার ব্যারন্স মানে আগ্রহী অভিজাতরা, হু লংড যারা চাইতো, টু বিকাম দ্য কিং রাজা হতে চাইতো যারা, জসেল মানে হচ্ছে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করা, এমন কখন ব্যবহৃত হয়, অনেকের মধ্যে বোঝালে, এমন দেমসেলস নিজেদের মধ্যে তারা ধাক্কাধাক্কি করতে শুরু করলো, টু লিভ দ্য সোর্ড মানে ওই তরবারিটা তোলার জন্য। তাহলে তারা কেন, হোয়াই ডিড দ্য ব্যারন্স জসেল অ্যামং দেমসেলস, কেন তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছিল? দ্য ইগার ব্যারন্স জসেল অ্যামং দেমসেলস টু লিভ দ্য সোর্ড, ওই তরবারিটা তোলার জন্য তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছিল, কিন্তু করলেও কি হবে, নান সাকসিডেড, কেউই সফল হলো না, নান সাকসিডেড মানে কেউ সফল হলো না। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, ওই তরবারিটা কি হলো, রিমেন ফিক্সড মানে স্থির হয়ে রইল, টু দ্য স্টোন পাথরের ওপর তরবারিটা স্থির হয়ে থাকলো, অর্থাৎ আটকানোই রইল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time। এটা ছিল আর্থার at the age of 18 বছর বয়সে,
হু সাকসিডেড, যে সফল হয়েছিল, ইন লিফটিং দ্য সোর্ড, এই তরবারিটা তুলতে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। তাহলে এখানে হু ওয়াজ সাকসেসফুল টু লিফট দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, কে সফল হলো ওই তরবারিটাকে প্রথমবার তুলতে, কে সক্ষম হয়েছিল? তাহলে আর্থার ওয়াজ সাকসেসফুল ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। হাউ ওল্ড ওয়াজ আর্থার দেন? আর্থারের বয়স তখন কত ছিল? আর্থার ওয়াজ দেন অনলি 18 years old, তখন আর্থারের বয়স ছিল শুধুমাত্র 18 বছর। দ্য ব্যারন্স আর অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। ব্যারন্স মানে সেই অভিজাতরা ওয়ার অ্যাংরি মানে ক্রুদ্ধ, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। অর্থাৎ তারা যে শুধুমাত্র দে ওয়ার নট অনলি অ্যাংরি বাট অলসো ডিসঅ্যাপয়েন্টেড, তারা যে শুধু ক্রুদ্ধ হলো তা না, তারা হতাশ হলো। হোয়াই ওয়ার দে অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড? তারা কেন ক্রুদ্ধ এবং হতাশ হলো? দে ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড বিকজ none of them succeeded in lifting up the sword from the stone. কেননা তাদের মধ্যে কেউই সফল হলো না ওই পাথর থেকে ওই তরবারিটা তুলতে। সো দে ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, তাই তারা ক্রুদ্ধ হলো এবং হতাশ হলো। তখন সেই হতাশ হয়ে তারা কি করলো? দে ডিমান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষা দাবি করলো যে শুধুমাত্র এরকম তুললেই হবে না, আমাদের সামনে পরীক্ষাটা দিতে হবে। তাহলে হু ডিমান্ডেড এ টেস্ট, কারা একটা পরীক্ষার দাবি করেছিল? তাহলে কি হবে? দ্য ফাইটিং ব্যারন্স, ওই যে যুদ্ধরত ব্যারন্সরা ডিমান্ডেড এ টেস্ট, একটা পরীক্ষা দাবি করেছিল। এবার আবার এই পরীক্ষা সে দিতে চলে এলো আর্থার। না, আপন এ ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। বলছে আপন ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের একটা উজ্জ্বল সকালে, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস, একটা গ্রেট ট্রায়াল, একটা মানে মহা পরীক্ষা, টুক প্লেস অনুষ্ঠিত হলো, ইন দ্য প্রেজেন্স মানে উপস্থিতি, অফ মেনি পিপল মানে অনেক লোকের উপস্থিতিতে একটা গ্রেট ট্রায়াল অনুষ্ঠিত হলো, একটা মহা পরীক্ষা নেওয়া হলো বা বড় পরীক্ষা নেওয়া হলো। হোয়েন ডিড দ্য ট্রায়াল টেক প্লেস, কবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হলো? দ্য ট্রায়াল টুক প্লেস আপন এ ব্রাইট মে মর্নিং, অর্থাৎ একটা মে মাসের উজ্জ্বল সকালে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। এবার দেখো, দেয়ার ওয়ার দ্য পিসেন্টস, মেনি পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার, এটা তো আমরা আগেই পড়েছি যে ওখানে অনেক লোক উপস্থিত ছিল। হু আর দে, তারা কারা ছিল? কারা অনেক লোক? দে ওয়ার, তারা ছিল দ্য পিসেন্টস, মানে কি? তারা ছিল পিসেন্টস মানে ফার্মার্স, অর্থাৎ তারা চাষি ছিল। এরপরে আরও কে ছিল? ক্রাফটসম্যান মানে কারিগর, দ্য মার্চেন্টস মানে বণিক, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স, এবং তার সাথে সাথে ব্যারন্স বা অভিজাতরাও ছিল। তাহলে হু আর প্রেজেন্ট দেয়ার হোয়েন দ্য ট্রায়াল গ্রেট ট্রায়াল টুক প্লেস, কারা উপস্থিত ছিল সেখানে যখন এই মহা পরীক্ষাটা সংগঠিত হলো? তাহলে দ্য পেসেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস মানে বণিক, অ্যান্ড দ্য ব্যারন্স আর প্রেজেন্ট দেয়ার, অভিজাতরা সেখানে উপস্থিত ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোর্ড ইজিলি। বলছে ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট মানে সামনে, কাদের সামনে? এভরি ওয়ান অর্থাৎ প্রত্যেকের সামনে। দ্য আর্থার কে ছিল? তাহলে সেই 18 বছরের ছেলেটি যে কিনা তরোয়ালটা তুলতে পেরেছিল। স্লেন্ডার অ্যান্ড ইয়ং, স্লেন্ডার মানে ছিপছিপে, অ্যান্ড ইয়ং মানে তরুণ ছিপছিপে আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি, সহজেই তরবারিটা তুলে ফেলল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, দ্য ক্রাউড মানে জনতা, হেল্ড মানে ওয়েলকাম, তাকে স্বাগত জানালো অ্যাজ দ্য কিং, রাজা হিসেবে। তাহলে হোয়াই ডিড দ্য ক্রাউড হেল হিম অ্যাজ দ্য কিং, কেন জনতা তাকে রাজা হিসেবে স্বাগত জানালো? না, দ্য ক্রাউড হেল হিম অ্যাজ দ্য কিং বিকজ ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার
লিফটেড দ্য সোর্ড ইজিলি, কেননা সকলের সামনেই আর্থার সহজেই তরবারিটা তুলতে পেরেছিল। তাই জনতা তাকে রাজা বলে স্বাগত জানালো, মানে জনতা তাকে রাজা বলে মেনে নিল এবং তাকে স্বাগত জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। যে আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য ওয়াজ মানে ছিল টু সিকিওর মানে নিশ্চিত করা, পিস মানে শান্তি, ইন ইংল্যান্ড মানে ইংল্যান্ডে শান্তি নিশ্চিত করা, অর্থাৎ শান্তি পুনরায় ফিরিয়ে আনা, শান্তি বজায় রাখাটাই আর্থারের প্রথম কাজ ছিল। তাহলে হোয়াট ওয়াজ আর্থার্স ফার্স্ট ডিউটি অ্যাজ এ কিং, রাজা হিসেবে আর্থারের প্রথম ডিউটি কী ছিল? তাহলে আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিওর পিস ইন ইংল্যান্ড অ্যাজ এ কিং, রাজা হিসেবে এটাই ছিল আর্থারের প্রথম কর্তব্য। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, ওয়াইস মার্লিন মানে বিচক্ষণ মার্লিন হেল্প হিম, তাকে সাহায্য করেছিল। এটা দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, হি এখানে সাবজেক্ট, ওয়াজ হেল্প ভার্ব এবং বাই ওয়াইস মার্লিন। তাহলে কি হবে? ওয়াইস মার্লিন, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করবো, তাহলে কি হয়ে যাবে? ওয়াইস মার্লিন হেল্প, হিটা হয়ে যাবে হিম, ওয়াইস মার্লিন হেল্প হিম। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। লাইক হিজ ফাদার, এখানেও কিন্তু লাইক মানে মতো, তার বাবার মতো আর্থার ওয়াজ কনসার্নড, আর্থার ওয়াজ মানে আর্থার ছিল কনসার্ন মানে চিন্তিত, কি সম্পর্কে? অ্যাবাউট মানে সম্বন্ধ, দ্য গুড অফ দ্য কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের ভালো নিয়ে সে চিন্তা করত। কিং আর্থার ফট ব্যাটেল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট। বলছে কিং আর্থার কি করতো? ফোর্ট ব্যাটেলস মানে যুদ্ধে লড়াই করতো, সো দ্যাট মানে যাতে, যাতে নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস, কেউ যাতে তার দিনহীনতম সাবজেক্টস মানে প্রজাদের ইল ট্রিট মানে তাদের সাথে খারাপ আচরণ না করতে পারে, অর্থাৎ তার প্রজাদের সাথে কেউ যাতে খারাপ আচরণ না করতে পারে বা প্রজাদের যাতে সামান্যতম ক্ষতি না হয়, সেই জন্য রাজা আর্থার কী করলো? লড়াই করেছিল। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। কিং আর্থার, রাজা আর্থার হ্যাড লস্ট হারিয়ে ফেলেছিল হিজ রয়্যাল সোর্ড, রয়্যাল সোর্ড মানে এই রাজকীয় সোর্ড মানে তরবারি, এই যে রাজকীয় তরবারিটা কিং আর্থার হারিয়ে ফেলেছিল কোথায়? ইন এ ব্যাটেল, একটা যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ওয়ান ডে একদিন মার্লিন টুক হিম তাকে নিয়ে গেল কোথায়? টু এ ভ্যালি মানে উপত্যকা, একটা উপত্যকা, অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স মিষ্টি গন্ধযুক্ত ফুলের উপত্যকায় নিয়ে গেল মার্লিন, যখন সে ওই তরবারিটা হারিয়ে ফেলেছিল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক। অ্যাট দ্য এজ, এজ মানে কি? কিনারা, অফ দ্য প্লেন, প্লেন মানে সমভূমি, ওই যে সমভূমি অঞ্চলটা, ওই যে ভ্যালিটা, তার একদম ধারে কি ছিল? দেয়ার ওয়াজ এ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাক্রস দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। যেই না আর্থার অ্যাক্রস দ্য লেক, লেকের দিকে এগিয়ে গেল, এ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস, সেখানে গোল্ডেন ব্রেসলেট পরিহিত একটি হাত, রোজ উঠে এলো, রাইজ মানে ওঠা, পাস্ট টেন্সে রোজ উঠে এসেছিল, ফ্রম দ্য ওয়াটার জল থেকে। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস। বলছে দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, ওই হাতটা একটা তরবারি ধরেছিল। হাউ ওয়াজ দ্য সোর্ড, সোর্ডটা কেমন ছিল, তরবারিটা কেমন ছিল? দ্য সোর্ড ওয়াজ সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস। রুবিস মানে হচ্ছে চুনি, অ্যান্ড এমারেলস মানে হচ্ছে পান্না। ওই তরবারিটা চুনি এবং পান্না খচিত ছিল। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম পার্ট 2-তে, এবং পার্ট 1-এর ভিডিও আমাদের চ্যানেলে আছে, যা যদি তোমাদের কোনো অসুবিধে হয় দেখে নিতে পারো। এর পরের দিন আমরা এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।